হ্যালো, গুড মর্নিং সকলকে। জিকের ঝুলির 29 নম্বর ক্লাসে সকলকে স্বাগত জানাই ডিয়ার স্টুডেন্টস। 8টায় প্রতিদিন সকালে যুক্ত হচ্ছে একটি জিকের মাস্টার ক্লাস নিয়ে। প্রতিদিন ক্লাসে দুর্দান্ত কিছু প্রশ্ন থাকছে প্র্যাকটিস করার মতো। আজকে আমরা একটু বেশি করে প্রশ্ন প্র্যাকটিস করার চেষ্টা করব। যারা ক্লাসে যুক্ত হচ্ছে ডিয়ার স্টুডেন্টস সকলে ফটাফট একটা করে লাইক করে দাও এবং শেয়ার করে দাও ক্লাসটি। প্রথমেই ক্লাসে যুক্ত হওয়ার সঙ্গে বলে রাখবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের দা ওয়েব সলিউশন এবং TWS একাডেমি চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত ভিডিওর লিংক প্রথমে পেতে টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাবে। প্রথম প্রশ্ন, বাদুড়ের গমনাঙ্গের নাম কি? বাদুড়, যে বাদুড়গুলো উড়তে থাকে, বাদুড় আমরা বলে থাকি বাদুড় উড়ছে। ওড়ে সাধারণত কিসের দ্বারা? ডানার দ্বারা। কিন্তু বাদুড়ের গমনাঙ্গকে কিন্তু ডানা বলা হয় না, বাদুড়ের গমনাঙ্গের একটা অন্য নাম আছে। কি বলা হয়ে থাকে বাদুড়ের গমনাঙ্গকে? ফটাফট এটা অ্যান্সার করে দাও। প্যাটাজিয়াম অ্যান্ড পেক্টোরাল ফিন, কার্শিকা এবং প্লিওপড বলা হয়ে থাকে। এর মধ্যে কোনটি বাদুড়ের গমনাঙ্গকে? বাদুড়, চামচিকা এই জাতীয় যে সমস্ত প্রাণীগুলি আছে এদের গমন অঙ্গের নাম কি হচ্ছে? প্যাটাজিয়াম। প্যাটাজিয়াম এর দ্বারা কিন্তু তারা উড়তে পারে, তাদের গমন অঙ্গকে বলা হয়ে থাকে। নেক্সট, হীরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সাথে সম্পর্কিত? হীরক চতুর্ভুজ সড়ক, রেলপথ, জলপথ, বিমানবন্দর, বিমানপথ কোনটিকে হীরক চতুর্ভুজ বলা হয়? ভেবেচিন্তে অ্যান্সার করো তো ডিয়ার স্টুডেন্টস। হীরক চতুর্ভুজ। আরেকটা চতুর্ভুজের ধারণা আমরা পেয়েছিলাম সোনালী চতুর্ভুজ, তাই না? সোনালী চতুর্ভুজ ও হীরক চতুর্ভুজ এই দুটো জিনিস কিন্তু আলাদা, একটা গোল্ডেন একটা ডায়মন্ড। এখানে দেখো হীরক চতুর্ভুজ হচ্ছে রেলপথের সঙ্গে যুক্ত। হীরক চতুর্ভুজটাও সোনালী চতুর্ভুজের মতো সিমিলারলি চারটি প্রধান শহর ভারতের। দিল্লি, চারটি প্রধান শহর দিল্লি, পূর্ব দিকে কলকাতা, দক্ষিণে চেন্নাই ও পশ্চিমে মুম্বাই শহর। এই চারটি শহরকে রেলপথের দ্বারা যুক্ত করার যে পরিকল্পনা বা যে প্রকল্প সেটাকে কিন্তু হীরক চতুর্ভুজ বলা হয়ে থাকে। ওকে, আর সোনালী চতুর্ভুজটা হচ্ছে সড়ক পথের দ্বারা। শিশুনাগ বংশের রাজধানী কোথায় ছিল? শিশুনাগ বংশ, এই বংশটি ছিল মগধের দ্বিতীয়, মানে আমাদের যদি বলি মগধের চারটি প্রধান বংশ ছিল, তার মধ্যে দ্বিতীয় বংশ ছিল এই শিশুনাগ বংশ। শিশুনাগ বংশটা হর্ষঙ্ক বংশের পরে এটা প্রতিষ্ঠা হয়েছিল। শিশুনাগ বংশ, এই বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিশুনাগ, শিশুনাগ বংশ বা এটাকে শৈশুনাগ বংশও কিন্তু বলা হতো। ঠিক আছে, শিশুনাগ নামক একজন ব্যক্তি প্রতিষ্ঠাতা ছিলেন কে? প্রতিষ্ঠাতা ছিলেন শিশুনাগ, জেনে রাখবে। এই বংশের, শিশুনাগ বংশের প্রথম যদি আমরা দেখি রাজধানী কিন্তু ছিল পাটলিপুত্রে। ঠিক আছে, প্রথমে আহ মগধের রাজধানী ছিল রাজগৃহ, রাজগৃহ থেকে উদয়ন, তিনি অজাতশত্রু পুত্র, যিনি রাজধানী চেঞ্জ করে পাটলিপুত্র করেছিলেন। পাটলিপুত্র কিন্তু শিশুনাগ বংশের প্রথমে রাজধানী ছিল, কিন্তু পরবর্তীতে এর রাজধানী শিশুনাগ, এই যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনিই কিন্তু এর রাজধানী বৈশালীতে স্থানান্তর করেছিলেন এবং বৈশালীতে রাজধানী ছিল। ওকে, বৈশালী শিশুনাগদের একটা রাজধানী ছিল। পরবর্তীতে এই শিশুনাগের পরে অপর আরেকজন শাসক ছিলেন এই বংশের, যার নাম হচ্ছে কালাশোক। নিশ্চয়ই নাম শুনেছ। কালাশোক, এনার সময়ে দ্বিতীয় বৌদ্ধ সংগীত হয়েছিল, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, যেটা কিন্তু এই বৈশালীতেই আয়োজিত হয়েছিল। এই কালাশোক ইনি আবার রাজধানী কিন্তু পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন পাটলিপুত্রে। ইনি পাটলিপুত্রে রাজধানী করেছিলেন। তো শিশুনাগ বংশের কিন্তু অনেক রাজধানী ছিল, প্রথমে বৈশালী, পরে পাটলিপুত্র, প্রথমে আবার পাটলিপুত্র ছিল এটা রাজধানী। নেক্সট প্রশ্ন দেখি, মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? কোনটি সব থেকে বড় লসিকা গ্রন্থি? ভেবেচিন্তে অ্যান্সার করো এই প্রশ্নটার।
4 নম্বর প্রশ্নটা কি হবে, আমাদের মানব দেহের সব থেকে বড় লসিকা গ্রন্থির নাম কি? কি হবে? পিত্ত, যকৃৎ, প্লীহা, লালা গ্রন্থি? এর মধ্যে হবে প্লীহা। এটা হচ্ছে আমাদের মানব দেহের সব থেকে বড় লসিকা গ্রন্থি। শিবকুমার শর্মা একজন বিখ্যাত সন্তুর বাদক, সেতার বাদক, সরোদ বাদক, তবলা বাদক। শিবকুমার শর্মা একটা ইনস্ট্রুমেন্টের সঙ্গে এর মধ্যে যুক্ত ছিলেন, একটা বাদ্যযন্ত্রের সঙ্গে। কোন বাদ্যযন্ত্রের সঙ্গে তিনি যুক্ত ছিলেন? বলে ফেলো। শিবকুমার শর্মা ইনি যুক্ত ছিলেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে? সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, সন্তুরের সঙ্গে। এক এক করে আমরা কয়েকটা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম একটু দেখে রাখবো। প্রথমে যে নামটা দেখবো বা প্রথমে যে বাদ্যযন্ত্রটা দেখবো সেটা হচ্ছে সন্তুর বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্রের যিনি একজন বাদক ছিলেন, বিখ্যাত বাদক, তিনি হচ্ছেন শিবকুমার শর্মা। এবং এই সন্তুর থেকে প্রশ্ন দিলে কিন্তু এখানে 90% চান্স থাকবে এই শিবকুমার শর্মা থেকেই প্রশ্নটা আসবে। শিবকুমার শর্মা তিনি ছিলেন একজন কাশ্মীরি সন্তুর বাদক। রাহুল শর্মা, ভজন সোপরি এবং সতীশ ব্যাস এই সমস্ত ব্যক্তিরা হচ্ছেন এক একজন বিখ্যাত সন্তুর বাদক। তবলা বাদক, তালযুক্ত একটা বাদ্যযন্ত্র তবলা। এই তবলার বিভিন্ন বাদকের মধ্যে আমরা প্রথম যে নামটা দেখবো সেটা হচ্ছে উস্তাদ জাকির হোসেন, যিনি সব থেকে কনিষ্ঠতম তবলা বাদক হিসাবে পদ্ম পুরস্কার পেয়েছিলেন। মনে রাখবে, উস্তাদ জাকির হোসেন উৎকৃষ্ট একজন তবলা বাদক। আর হচ্ছে উস্তাদ সাবির খান, উস্তাদ আল্লাহ রাখা খান, কিষান মহারাজ, নিখিল জ্যোতি ঘোষ। এই সমস্ত ব্যক্তিরা হচ্ছেন এক একজন বিখ্যাত তবলা বাদক। সেতার বাদ্যযন্ত্র, বিখ্যাত পণ্ডিত রবিশঙ্কর প্রথম গ্র্যামি পুরস্কার বিজেতা ছিলেন। কয়েকদিন আগের ক্লাসেই তোমাদের বলেছিলাম পণ্ডিত রবিশঙ্কর হচ্ছে প্রথম গ্র্যামি পুরস্কার বিজেতা ছিলেন, যেটা সঙ্গীত ক্ষেত্রে দেওয়া হয়। তিনি সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন, সেতার বাদ্যযন্ত্র বাজাতেন। ওস্তাদ এনায়েত খাঁ, ওস্তাদ বিলায়েত খান, নামটা মনে রাখবে, বিলায়েত খান নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইনিও একজন সেতার বাদক। এছাড়া ইমরাত খানও একজন সেতার বাদক। সরোদ বাদ্যযন্ত্র, এই বাদ্যযন্ত্রটাও এই ইনস্ট্রুমেন্টটা থেকেও প্রশ্ন আসে। ওস্তাদ আমজাদ আলী খানের নামটাই প্রথমে আসে। আর একজনের নাম যেটা বিশেষ করে দিয়ে থাকে সেটা হচ্ছে আলী আকবর খান। তো এখান থেকে আমজাদ আলী খান এবং আলী আকবর খান এই দুজন ব্যক্তি কিন্তু বিশেষ করে সেতার বাদকের মধ্য থেকে প্রশ্ন আসলে এই দুজন ব্যক্তির নামেই কিন্তু আসবে। আলাউদ্দিন খান ইনিও একজন কিন্তু সদর বাদক ছিলেন, সরোদ বাদক ছিলেন। নেক্সট পরের প্রশ্নটাতে আসি। নেক্সট ইজ, কোন অধাতু সাধারণ অবস্থায় তরল থাকে? কোন অধাতুটি সাধারণ অবস্থাতে, সাধারণ উষ্ণতায়ও তরল থাকে? বোরন, ব্রোমিন, পারদ, আয়োডিন। কি হবে এটার মধ্যে উত্তর? সঠিক উত্তর হবে ব্রোমিন একটা অধাতু, কিন্তু এটা তরল অবস্থায় থাকে সাধারণ অবস্থায়। ব্রোমিনের সংকেত কি? বি আর সংকেত দিয়ে ব্রোমিনকে বোঝানো হয়ে থাকে। এবং ব্রোমিনের যদি আমরা পারমাণবিক সংখ্যা বলি কত হবে? কি হচ্ছে ব্রোমিনের পারমাণবিক সংখ্যা? সেটা হচ্ছে 35, 35 হচ্ছে পারমাণবিক সংখ্যা ব্রোমিনের। হলদিঘাটের যুদ্ধ হয় নিম্নের কাদের মধ্যে, বা হলদিঘাটের যুদ্ধ হয় নিম্নের কাদের মধ্যে সংগঠিত হয়? হিমু আকবর, আকবর শেরশাহ, আকবর হুমায়ুন এবং মহারানা প্রতাপ ও আকবর। হলদিঘাটের যুদ্ধটা একটা বিখ্যাত যুদ্ধ ছিল। এই যুদ্ধটা কার সাথে হয়েছিল? একদিকে আকবরের সেনাপতি বা আকবর এক পক্ষে ছিলেন, অপর পক্ষে আরেকজন ব্যক্তি ছিলেন। কে ছিলেন? আকবরের জীবনে আমরা দেখেছি 1556-তে তার সময়ে তোমার দ্বিতীয় যে পানিপথের যুদ্ধ সেটা সংগঠিত হয়েছিল, তাই না? তারপরে আকবরের সময়ে আমরা যদি দেখি বিভিন্ন যুদ্ধ আকবর করেছিলেন, যার মধ্যে একটা বিখ্যাত যুদ্ধ হচ্ছে হলদিঘাটের যুদ্ধ। হলদিঘাটের যুদ্ধটা হয়েছিল মহারানা প্রতাপ ও আকবরের মধ্যে। আকবরের পক্ষ থেকে যারা ছিলেন বা আকবরের পক্ষ থেকে যারা সেনাপতিত্ব করেছিলেন বা সেনাপতি ছিলেন এই যুদ্ধে, তারা হচ্ছেন আসফ খাঁ, আসফ খাঁ ও মান সিং। কারা ছিলেন? মান সিং ও আসফ খাঁ, এরা নেতৃত্ব দিয়েছিলেন আকবরের পক্ষ থেকে। তো এখানে কেন লিখলাম দেখো, মহারানা প্রতাপ ও আসফ খাঁ বা মান সিংও কিন্তু অনেক সময় দিয়ে দেওয়া হয় আকবর না দিয়ে, তো এগুলো দিলেও কিন্তু অ্যান্সার সঠিক হবে। ভারতের প্রথম মিউনিসিপাল কর্পোরেশন নিচের কোন জায়গায় স্থাপিত হয়েছিল?
ভারতের প্রথম মিউনিসিপাল কর্পোরেশন এটা কোথায় স্থাপিত হয়েছিল? বলে ফেলো। মিউনিসিপাল কর্পোরেশন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আমরা পড়েছি, একটা স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা, তেমনি পৌর স্বায়ত্ত শাসন ব্যবস্থার মধ্যে এই মিউনিসিপাল কর্পোরেশনটা আসে, তাই না? সো মিউনিসিপাল কর্পোরেশন এটা প্রথম এস্টাবলিশ হয়েছিল কোথায়? মাদ্রাজে প্রথম এস্টাবলিশ হয়েছিল, এটাকে প্রথম কিন্তু সেখানে ফর্ম করা হয়েছিল, সেট আপ করা হয়েছিল। এবং মিউনিসিপাল কর্পোরেশনটা কবে এস্টাবলিশ হয়েছিল? 1688 সালে। 1688 সালে ভারতে প্রথম মিউনিসিপাল কর্পোরেশন এস্টাবলিশ হয়। পরবর্তীতে আমরা জানি, পরবর্তীতে এটাকে 1992 সালে এসে 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, 74তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে এটাকে, তাই না? এম কক্ষে, নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, এম কক্ষে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? পরমাণুর এম কক্ষে কতটি ইলেকট্রন থাকতে পারে বলো? ইলেকট্রন ধারণ করার ক্ষমতা কতগুলি? ধারণ করার ক্ষমতা এবং কতগুলি থাকে এগুলো কিন্তু আলাদা বিষয়, ঠিক আছে? রাইট অ্যান্সার কি হবে? দেখো, পরমাণুর কক্ষ, যদি আমরা পরমাণুর কক্ষ দেখি, ইলেকট্রন সবসময় বহিস্থ কক্ষে থাকে না? তো পরমাণুর কক্ষ বিভিন্ন থাকে। পরমাণুর সব থেকে মানে নিউক্লিয়াসের সব থেকে কাছের কক্ষ যেটা, সেটাকে আমরা বলে থাকি কে কক্ষ, তাই না? তারপরে থাকে তোমার কে এর পরে এল এর পরে এম কক্ষ। এম কক্ষ মানে তৃতীয় কক্ষ পরমাণুর। দেখো, কে কক্ষে কতগুলি ইলেকট্রন থাকে এটা বার করার একটা সূত্র আছে। কি সূত্র? 2n²। কি হচ্ছে? 2n²। 2n মানে হচ্ছে কক্ষপথ, কত নম্বর কক্ষপথ? n মানে হচ্ছে 1 নম্বর কক্ষপথ, স্কয়ার মানে 1, মানে 1 এর স্কয়ার কি হয়? 1 হয়ে থাকে। এবং 2 1 কে 2, 2 কিন্তু প্রথম কে কক্ষে সর্বোচ্চ তোমার ইলেকট্রন থাকতে পারে 2টি। কতগুলি থাকতে পারে? 2টি। এল কক্ষে কতগুলি থাকতে পারে? এল কক্ষে থাকতে পারে কতগুলি? আমরা যদি দেখি 2n² ভাবে, 2 মানে 8টি থাকতে পারে। কতগুলি থাকতে পারে? এল কক্ষে থাকতে পারে 8টি, ঠিক আছে? এম কক্ষে থাকতে পারে সিমিলারলি কতগুলি? 2n² হিসাবে 2 3 হবে, 2 × 9 হবে, এখানে 9 দুখানি 18, 18টি সর্বোচ্চ থাকতে পারে এম কক্ষে, তাই না? সর্বোচ্চ 18টি থাকতে পারে। কিন্তু 18টি থাকতে পারলেও একটা কিন্তু কক্ষপথে বা এম কক্ষে কিন্তু 8টি সর্বোচ্চ ধারণ করতে পারে। 18টি থাকতে পারে কিন্তু 8টির বেশি কিন্তু আবার থাকে না। ধরো পটাশিয়ামের তোমরা যদি পরমাণু দেখো 19, তাই না? পটাশিয়ামের ক্ষেত্রে পরমাণুর সংখ্যা হওয়ার কথা কি ছিল? প্রথম কে কক্ষে 2টি, তারপরে 8টি থাকবে, 8 আর 2 10, এবং 9টি থাকছে, সেই 9টি তাহলে এম কক্ষে যাওয়ার কথা। কিন্তু না, এখানে কিন্তু পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি 2881 থাকে, 8টির বেশি কিন্তু আবার থাকে না। কেন থাকে না? এটা অষ্টক সূত্রের নিয়ম, এই অনুযায়ী কিন্তু 8টির বেশি কিন্তু আবার থাকে না। পরেরটা 8টির পরে পরের কক্ষে চলে যায়, কিন্তু ধারণ ক্ষমতা 18টা কিন্তু এর আছে, থাকে 8টি। সিন্ধু সভ্যতার কোন অঞ্চলে লাঙলের ব্যবহার নিদর্শন পাওয়া গেছে? চাষাবাদে ব্যবহার করা হয়ে থাকে লাঙল, সেই লাঙলের ব্যবহার কোথায় পাওয়া গেছে বা নিদর্শন কোথায় পাওয়া গেছে সিন্ধু সভ্যতার? লাঙলের নিদর্শন পাওয়া গেছে কোথায়? কালিবঙ্গান সাইটে। কালিবঙ্গান সাইটটা এটা রাজস্থান রাজ্যে অবস্থিত। কোথায় অবস্থিত? রাজস্থানের ঘরঘরা নদীর তীরে। ঘরঘরা নদীর তীরে এটা গড়ে উঠেছিল। ওকে, এবারে দেখো এই কালিবঙ্গান সাইট সম্পর্কে কয়েকটা ছোট্ট তথ্য জেনে রাখো। কালিবঙ্গান সাইটটিকে 1960 সালে আবিষ্কৃত করা হয়, আবিষ্কার হয়েছিল এটা। এবং এই কালিবঙ্গান সাইটটা যিনি আবিষ্কার করেছিল তার নাম হচ্ছে বি কে থপার। কে করেছিলেন? বি কে থপার নামক একজন ব্যক্তি, প্রত্নতত্ত্বিক, তিনি আবিষ্কার করেন এটা। এবং এখানে কিন্তু লাঙলের ব্যবহারের নিদর্শন আমরা পাই। নেক্সট আজকের হোমওয়ার্ক, পোলিও কি ঘটিত রোগ?
সকলে কমেন্ট করে এটার উত্তর জানিয়ে যাবে। পোলিও রোগটা আসলে একটা কি ধরনের রোগ? প্রোটোজোয়া, ভাইরাস, ছত্রাক এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ। অ্যান্সার করবে সকলে। আর যারা ক্লাসটা এতক্ষণ দেখছিলে সকলে একটা করে লাইক করে দাও ক্লাসে। আই হোপ ক্লাসটা তোমাদের খুবই ভালো লাগছে। প্রতিদিন এরকম ক্লাস দেখতে আমাদের TWS একাডেমিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভারতের অশ্রুবিন্দু নামে পরিচিত কোনটি ভারতের অশ্রুবিন্দু নামে পরিচিত? শ্রীলঙ্কা, মায়ানমার, পাকিস্তান ও লাওস। এখানে কয়েকটা দেশের নাম দেওয়া আছে। ভারতের অশ্রুবিন্দু কাকে বলা হয়? ভারতের ম্যাপ যারা দেখেছে বা ভারতের ম্যাপ যাদের মনে আছে তারা এটার উত্তর সহজেই করতে পারবে। ভারতের একদমই নিচের দিকে এখানে শ্রীলঙ্কা আছে, এরকম একটা অশ্রুবিন্দুর মতো এরকম আছে। এক মাঝায় তোমার হচ্ছে পক প্রণালী এবং মান্নার উপসাগর আছে, এবং এখানে অশ্রুবিন্দুর মতো এরকম একটা দ্বীপ রাষ্ট্র আছে যেটা হচ্ছে শ্রীলঙ্কা, এবং শ্রীলঙ্কাকে ভারতের অশ্রুবিন্দু কিন্তু বলা হয়ে থাকে। আচ্ছা, শ্রীলঙ্কাকে আরো অনেক নামে ডাকা হয়ে থাকে। শ্রীলঙ্কাকে তোমার আরেকটা বিখ্যাত নামে ডাকা হয়, দারুচিনির দ্বীপ বলা হয়। এটাও একটু মনে রাখবে, দারুচিনির দ্বীপ বলা হয় এটাকে। থাঞ্জাভুর কোন রাজবংশের রাজধানী ছিল? থাঞ্জাভুর কোথায় অবস্থিত? এটা তামিলনাড়ু অঞ্চলে। তামিলনাড়ুর কাবেরী বদ্বীপ অঞ্চলে অবস্থিত এই থাঞ্জাভুর অঞ্চলটা। এটাকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়, তাই না? এটাকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়। তো এই থাঞ্জাভুর একটা রাজবংশের রাজধানী ছিল। কাদের? সাতবাহন, চালুক্য, চোলা এবং কদম্ব। এখানে রাইট অ্যান্সারটা কি হবে? থাঞ্জাভুর ছিল চোলা রাজবংশ বা চোল রাজবংশের কিন্তু একটা রাজধানী, বা চোল রাজবংশের রাজধানী ছিল। এটার পূর্ব নাম ছিল তাঞ্জোর। কি ছিল? তাঞ্জোর। এই কারণে চোল রাজবংশটাকে তাঞ্জোরের চোল রাজবংশ বলে, এবং তাঞ্জোরে বিজয়ালয় বিজয়ালয় তিনি কিন্তু এই চোল বংশের প্রতিষ্ঠা করেছিলেন। IFCI কবে স্থাপিত হয়? IFCI এটার পুরো কথা কি হবে বলতো? এটার পুরো কথা হবে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। কি হচ্ছে? ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, IFCI এর পুরো কথা। IFCI এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? এটা প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বিচার বিভাগের নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়েছে? বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়েছে কোন ধারাতে? উত্তরটা কি হবে? মানে শাসন বিভাগ থেকে বিচার বিভাগটাকে পৃথকীকরণ করা হয়েছে কোন ধারাতে বলতো? এটাকে করা হয়েছে 50 ধারা, ধারা 50। এটা এসে থাকে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে। 36 থেকে 51 ধারার মধ্যে সেগুলো বর্ণিত আছে, তাই না? সেখানে 50 ধারাটাও এসে থাকে, এটা সেখানে বর্ণিত। মেডিসিনের জনক নামে পরিচিত কে? মেডিসিনের জনক নামে কে পরিচিত? কি হবে উত্তর? এটা মেডিসিনের জনক নামে কে পরিচিত? অ্যারিস্টটল, সক্রেটিস, থিওফ্রাস্টাস এবং হিপোক্রেটিস। এটা তোমরা একটু সময় নিয়ে উত্তর করতে পারো এই প্রশ্নটার। যদি একদমই কঠিন মনে হয়, কঠিন মনে হলে কোশ্চেনটা স্কিপও করে যাবে, কিন্তু জোর করে যেন ভুল অ্যান্সার করো না। এতে কিন্তু একেবারে নেগেটিভ মার্ক তোমাদের চলে আসবে। যদি অনেক কনফিডেন্স থাকে তাহলে উত্তর করতে পারো, আর যদি না থাকে করবে না। মনে রাখবে এটা। কিছু কিছু সময় কিন্তু প্রশ্ন ছেড়ে দেওয়া একটা বুদ্ধিমানের কাজ। তো মেডিসিনের জনক হিসাবে আমরা কাকে চিনি? তিনি হচ্ছেন হিপোক্রেটিস। এনাকে বলা হয়ে থাকে মেডিসিনের জনক। ডিয়ার স্টুডেন্টস, TWS একাডেমি অ্যাপ আমাদের এখানে নতুন কয়েকটা ব্যাচ এসেছে। জিকে জিএস এর জন্য আলাদা ব্যাচ, ম্যাথের জন্য, রিজনিং এবং ইংলিশের জন্য আলাদা আলাদা ব্যাচ পেয়ে যাবে। জিকের মধ্যে যে সমস্ত পার্টগুলো সেগুলো আমরা 4টে টিচার মিলে তোমাদের সেখানে কমপ্লিট করাবো। সমস্ত টিচাররা থাকছে, যেখানে প্র্যাকটিস ক্লাস থেকে শুরু করে অন্যান্য সমস্ত চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করানো হবে। সুপার হিরো ব্যাচ, এখানে এই ব্যাচটার নাম হচ্ছে সুপার হিরো ব্যাচ। তোমরা এই ব্যাচটাগুলো নিতে পারো। যে সাবজেক্টে তোমার মনে হয় যে আমি উইক, বা এই সাবজেক্টে আমার একটু আলাদা করে প্রিপারেশন দরকার, তাহলে তুমি সেই সাবজেক্টের স্পেসিফিক ব্যাচে ভর্তি হতে পারো। ওকে,
সমস্ত ব্যাচে কিন্তু একদমই টপিক মানে বেসিক থেকে করানো হবে, টপিক ওয়াইজ ক্লাস করানো হবে। এই সমস্ত ব্যাচগুলি যদি তোমরা একদমই সব একত্রে নিতে চাও তাহলে আমাদের TWS একাডেমিতে অপর আরেকটা ব্যাচ ফাউন্ডেশন 3.0 ব্যাচ, এটাতে যুক্ত হতে পারবে। এখানে কিন্তু এই সমস্ত ব্যাচগুলো সব একত্রে নিতে পারবে। এটাতে প্রাইস সম্ভবত 1800 টাকা আছে, তোমরা অ্যাপ ডাউনলোড করলে সেখানে দেখতে পারবে। সো এগুলো নিলে অনেকটা তোমরা সেভ হবে সবগুলো একত্রে নিলে। ব্যাচে কয়েকদিন পরেই ক্লাস শুরু হবে। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ এটাতে সমস্ত চাকরির বা সমস্ত কিন্তু জব প্রিপারেশন কমপ্লিট এর থেকে হবে তোমাদের। ওকে, নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো স্লোগান কে দিয়েছিলেন? ভারত ছাড়ো স্লোগানটা কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী, ইউসুফ মেহের আলী, অরুণা আসফ আলী এবং মোহাম্মদ ইকবাল। এই যে ভারত ছাড়ো স্লোগান এটা কে তৈরি করেন? দেখো, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলনটা বলো তো কবে শুরু হয়? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলনটা আমরা জানি সূচনা যিনি করেছিলেন তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী, তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত হলেও এই ভারত ছাড়ো যে স্লোগান এটা যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে ইউসুফ মেহের আলী। ইনি মুম্বাইয়ের বাসিন্দা ছিলেন, মুম্বাইয়ের একজন বিপ্লবী ছিলেন, স্বাধীনতা সংগ্রামী তিনি ছিলেন। ওকে, মনে থাকে যেন ইউসুফ, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে অলরেডি আসা একটা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এটা। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলনে আরো একটা বিখ্যাত ডু অর ডাই করেঙ্গে ইয়া মারেঙ্গে বলে একটা স্লোগান উঠেছিল, কে দিয়েছিল এটা? করেঙ্গে ইয়া মারেঙ্গে। এই স্লোগানটা কে দিয়েছিল? এই স্লোগানটা কিন্তু দিয়েছিল কে? এটা দিয়েছিল মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী দিয়েছিল এই স্লোগানটি। ওকে, নেক্সট, জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? WBCS এ আসা প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন। জলপাইগুড়ি শহর, এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি শহরটি তিস্তা ও করলা, তোরসা, তিস্তা, মহানন্দা কোন নদীর তীরে অবস্থিত? এটা তিস্তা ও করলা। করলা হচ্ছে তিস্তার উপনদী, এটা তিস্তার একটা ট্রিবিউটারি, এবং এই দুটো নদী যেখানে মিলিত হচ্ছে সেখানেই কিন্তু জলপাইগুড়ি শহরটি অবস্থিত। নিচের কোনটি স্টেইনলেস স্টিলের প্রধান উপাদান? স্টেইনলেস স্টিলে কোন কোন উপাদান থাকে? এটা একটা সংকর ধাতু স্টেইনলেস স্টিল, আয়রন, ডুরালুমিন ও কার্বন, সিলভার, অ্যালুমিনিয়াম ও নিকেল। আয়রন, জিঙ্ক ও নিকেল। আরেকটা হচ্ছে আয়রন, ক্রোমিয়াম ও নিকেল। ভেবেচিন্তে অ্যান্সার করো এইটার উত্তর কি হবে। স্টেইনলেস স্টিলে কিসের ব্যবহার করা হয় বা কোন কোন ধাতুর এটা সংকর ধাতু? এটা হচ্ছে লোহা, ক্রোমিয়াম ও নিকেলের একটা সংকর ধাতু। আর্থিক জরুরি অবস্থা জারি করা হয় ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুসারে? জরুরি অবস্থা, ভারতে যে জরুরি অবস্থাগুলি হয়ে থাকে, জরুরি অবস্থা অনেকগুলো হয়, 3 প্রকারের জরুরি অবস্থা জারি করা যেতে পারে, যেগুলি হচ্ছে একটা হচ্ছে 352, 352 জাতীয় জরুরি অবস্থা। আর একটা হয়ে থাকে 356 যেটা রাষ্ট্রপতি শাসন বা রাজ্য জরুরি অবস্থা। আরেকটা হয় 360 ধারা যেটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। এই সমস্ত জরুরি অবস্থাগুলি রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন, রাষ্ট্রপতি ঘোষণা করেন। এবং আর্থিক জরুরি অবস্থা কোন ধারা? 360 ধারা হচ্ছে আর্থিক জরুরি অবস্থার সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, এই আর্থিক জরুরি অবস্থা আমাদের ভারতে কতবার জারি করা হয়েছে বলতে পারবে কেউ? এটা কতবার জারি করা হয়েছে? যেমন তোমার হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, এটা আমাদের ভারতে 3বার জারি করা হয়েছে, একটা 62, 71 এবং 75-এ 3বার জারি করা হয়েছে, তাই না? আর 360 ধারা এটা একবারও জারি করা হয়নি। পরীক্ষায় আসে কিন্তু এই প্রশ্ন, কতবার আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছে। ওকে, নেক্সট, পরের প্রশ্নটাতে আমরা আসব, যেটা হচ্ছে ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে স্থাপিত হয়েছিল?
ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র সেটার নাম কি? ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ প্রকল্পটির নাম হচ্ছে সিদ্রাপং, তাই না? সিদ্রাপং, এই সিদ্রাপংটা কোথায় অবস্থিত? এটা আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং এ অবস্থিত। দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত। তো এটা আমরা কোথায় ধরবো? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। আচ্ছা, এটা কত সালে নির্মিত হয়েছিল? এটা নির্মিত হয়েছিল 1897, 1897 সালে প্রথম এই জলবিদ্যুৎ প্রকল্পটি বা জলবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়েছিল। নেক্সট, হাঁপানি রোগের উপশমে নিম্নের কোন উপক্ষার ব্যবহৃত হয়? হাঁপানির উপশমে কোন উপক্ষারের ব্যবহার করা হয়? কুইনাইন, মারফিন, ডাটুরিন আর এফিড্রিন। এটার অ্যান্সার হবে ডাটুরিনের ব্যবহার করা হয়। ডাটুরিন একটা উপক্ষার যেটা ধুতরা গাছ থেকে পাওয়া যায়, ধুতরা থেকে আমরা পেয়ে থাকি এটা। স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে এসেছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। স্যার টমাস রো ইনি হচ্ছেন ইংরেজ ছিলেন এবং তিনি ভারতে এসেছিলেন কোন মুঘল সম্রাটের দরবারে? স্যার টমাস রো ভারতে এসেছিলেন কার দরবারে? জাহাঙ্গীরের দরবারে। শুধু স্যার টমাস রো নয়, এনার আর পরে আরো একজন বা ইনি ছাড়া আরো একজন ব্যক্তি এসেছিলেন যার নাম হচ্ছে ক্যাপ্টেন হকিংস। ইনিও কিন্তু এসেছিলেন এই জাহাঙ্গীরের দরবারে। ওড়িশার দীর্ঘতম নদী কোনটি? ওড়িশা রাজ্যের দীর্ঘতম নদী কোনটি? সুবর্ণরেখা, মহানদী, ব্রাহ্মণী এবং পেন্নার। ওড়িশা রাজ্য আমাদের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের, এবং ওড়িশা রাজ্যের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মহানদী। মহানদী নদীটার আমরা যদি উৎস দেখি, এই নদীটা হচ্ছে একটা ভারতের পূর্ব বাহিনী নদী, তাই না? এই নদীটার উৎস হচ্ছে ছত্তিশগড় রাজ্যে, ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এবং ছত্তিশগড় রাজ্যের কোথায় অবস্থিত? এটা রায়পুর অঞ্চল, ছত্তিশগড়ের রাজধানী রায়পুর, সেখানকার সিহাওয়া সিহাওয়া উচ্চভূমি থেকে এটা উৎস লাভ করেছে। ওকে, এবং এটা পতিত হয়েছে কোথায়? এটা পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর উপরে আমরা জানি ওড়িশাতে ভারতের লংগেস্ট ড্যাম, যেটার নাম হীরাকুদ ড্যাম, সেটা কিন্তু এই নদীর উপরেই অবস্থিত। আরো একটা প্রশ্ন এখান থেকে হয়, যে প্রশ্ন, আচ্ছা এই নদীটার দৈর্ঘ্য কতটা একটু জেনে রাখো। 851 দৈর্ঘ্য এটা। এবং এছাড়া আরো একটা প্রশ্ন এখান থেকে হয়, যেটা হচ্ছে ওড়িশার দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? সেটা হচ্ছে ব্রাহ্মণী নদী, কিন্তু ওড়িশার দ্বিতীয় দীর্ঘতম নদী। সঠিকটি নির্বাচন করো। সঠিক এর ভিতরে কোনটি? কয়েকটি শিলা দেওয়া আছে এবং তার কিছু রূপান্তরিত রূপ বা রূপান্তরিত শিলার নাম দেওয়া আছে। আমরা জানি আগ্নেয় শিলা এবং পাললিক শিলা চাপ ও তাপে দীর্ঘদিনের পরে রূপান্তরিত হয়ে একটা নতুন শিলায় রূপান্তর হয়। যেমন ব্যাসাল্ট একটা হচ্ছে আগ্নেয় শিলা, ব্যাসাল্ট রূপান্তর হয়ে বলা হচ্ছে গ্রাফাইটে পরিণত হয়। গ্রাফাইটে কে পরিণত হয় না, গ্রাফাইটটা একটাই, কিন্তু এটাও একটা আগ্নেয় শিলা। সো ব্যাসাল্ট এটা পরিবর্তিত হয়ে থাকে অ্যামফিবোলাইটে, অ্যামফিবোলাইটে পরিণত হয়। আর গ্রাফাইটটা পরিবর্তিত হয়ে নিসে পরিণত হয়ে থাকে। গ্রাফাইটের যেটা রূপান্তর রূপ সেটা হচ্ছে নিস। নিস পরেরটা বলা হচ্ছে বেলে পাথর নিস। এটা কি সঠিক? একটু আগেই বললাম নিস হচ্ছে গ্রাফাইটের রূপান্তর রূপ। বেলে পাথর কি? বেলে পাথরের যদি আমরা রূপান্তর রূপ দেখি, বেলে পাথর কিন্তু একটা পাললিক শিলা, আর পাললিক শিলা বেলে পাথর রূপান্তরিত হয়ে পরিণত হয় কোয়ার্টজাইটে। কোয়ার্টজাইটে পরিণত এটা হয়ে থাকে। চুনা পাথর এটা কিন্তু তোমার মার্বেলে পরিণত হয়। একদমই সঠিক আছে এটা। আচ্ছা, স্লেট এটা একটা তোমার হচ্ছে রূপান্তরিত শিলা, এবং এই স্লেটটা রূপান্তরিত হয়ে থাকে কাদা পাথর থেকে, স্লেট তৈরি হয়ে থাকে, ঠিক আছে? এটা কাদা পাথর থেকে তৈরি হয়। লাস্ট হচ্ছে নিচের কোন উৎসব সিকিম এর সাথে যুক্ত নয়? সিকিম রাজ্যের সঙ্গে যুক্ত নয়। সিকিম রাজ্যে কোন উৎসবটি যুক্ত নয়? সেটা হচ্ছে লোহরি উৎসব। লোহরি উৎসবটা
এই উৎসবটা পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, দিল্লি এই অঞ্চলে পালন করা হয়। ঠিক আছে, আই হোপ বুঝতে পেরেছো। বাকি যে সমস্ত উৎসব লোসার, সাকেওয়া এবং ইয়েনিয়া এই সমস্ত সিকিমে সঙ্গে যুক্ত কিছু উৎসব। ওকে, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করবো। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে সকলে কমেন্ট করে জানাবে। আই হোপ ক্লাসটি তোমাদের খুবই ভালো লাগলো। এখানেই আজকের ক্লাসের প্রশ্ন উত্তর সেশন শেষ হচ্ছে। ভালো থাকবে সকলে, পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে। সকলে ভালো থাকবে, টাটা। এবং TWS একাডেমি অ্যাপটিকে সকলে ডাউনলোড করবে। বাই।